এই আমাদের আজকের টপিক হচ্ছে বাংলা। বাংলাতে কি আছে, কি কি পড়তে হবে, কিভাবে পড়তে হবে, সমস্ত কিছু কিন্তু আজকে আমরা জানবো। তাহলে চলুন শুরু করা যাক। দেখুন, প্রথমেই আসছে আমাদের বাংলা সাহিত্যের ইতিহাস। বাংলা সাহিত্যের ইতিহাসে কি আছে? বাংলা সাহিত্যের ইতিহাস বলতে আমাদের টোটালটা নয়, বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ, আধুনিক যুগের সমস্তটা নয়, কেবলমাত্র চর্যাপদ থেকে রবীন্দ্রনাথ পর্যন্ত আমাদেরকে পড়তে হবে। আমরা জানি বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হচ্ছে চর্যাপদ। এরপরে শ্রীকৃষ্ণ কীর্তন, এরপরে মঙ্গল কাব্য, এরপরে বৈষ্ণব পদাবলী, এরপরে অনুবাদ সাহিত্য, আরাকান রাজসভা, এরপরে আসছে শাক্ত পদাবলী। এই সমস্ত কিছুই কিন্তু আমাদের প্রাচীন এবং মধ্যযুগে আমাদের পড়তে হবে। এর বাদে আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে আমাদের আধুনিক সাহিত্যের ইতিহাস। আধুনিক সাহিত্যের ইতিহাসে কি আছে দেখুন। আধুনিক সাহিত্যের ইতিহাসে বঙ্কিম, দীনবন্ধু, মাইকেল, গিরিশ, এরা কিন্তু সবাইকে আমাদের পড়তে হবে। তাহলে এই 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 যে ফার্স্ট যে পয়েন্টটা যেখানে আমরা দেখতে পাচ্ছি বাংলা সাহিত্যের ইতিহাস, এই বাংলা সাহিত্যের ইতিহাসের মধ্যে আমাদের কিন্তু কেবলমাত্র চর্যাপদ থেকে রবীন্দ্রনাথ পর্যন্ত আছে। এবার দেখুন, আমাদের আছে ভাষাতত্ত্ব। ভাষাতত্ত্বের মধ্যে আমাদের কি পড়তে হবে? ভাষাতত্ত্বের মধ্যে আমাদের পড়তে হবে ভাষা, অর্থাৎ ভাষার উৎপত্তি কিভাবে হয়েছে, বাংলা ভাষা কিভাবে এসেছে, বাংলা ভাষা কাকে বলে, ভাষার মূল যে পাঠ ব্যাকরণ সেটা আমাদেরকে জানতে হবে। এছাড়া আমাদের জানতে হবে উপভাষা। একটু বাংলা করে লিখে দিই, উপভাষা। উপভাষা আমরা জানি অনেক আছে, যেমন রাঢ়ী উপভাষা আছে, ঝাড়খণ্ডী উপভাষা আছে, কামরূপী উপভাষা আছে, বঙ্গালী উপভাষা আছে এবং ঝাড়খণ্ডী উপভাষা আছে। এই যে উপভাষাগুলো, এই উপভাষাগুলো সম্পর্কে আপনাদের জানতে হবে। এছাড়া আছে ধ্বনি পরিবর্তন, ধ্বনি এবং তার পরিবর্তন, ধ্বনি পরিবর্তন, ধ্বনি পরিবর্তন পড়তে হবে। আমাদের শব্দ ভান্ডার পড়তে হবে। শব্দ ভান্ডারের মধ্যে কি আছে জানেন? শব্দ ভান্ডারের মধ্যে আছে আমাদের তৎসম শব্দ, অর্ধ তৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি শব্দ, বিদেশি শব্দ, এগুলো পড়তে হবে। আমাদের আছে শব্দার্থ তত্ত্ব, শব্দার্থ তত্ত্ব পড়তে হবে। শব্দার্থ তত্ত্ব আমাদের প্রাচীন ভারতীয়, নব্য ভারতীয় এবং মধ্য ভারতীয় আর্য ভাষা সম্পর্কে জানতে হবে। আমাদের প্রাচীন, মধ্য এবং আধুনিক বাংলা ভাষার ভাষা বৈশিষ্ট্য সম্পর্কে জানতে হবে। এই টোটালটা কিন্তু আমাদের ভাষা তত্ত্বের মধ্যে পড়ছে। এই ভাষা তত্ত্ব কিন্তু আমাদের খুব ভালো করে পড়তে হবে মাধ্যমিক আচার্যের যে বাংলা সিলেবাস রয়েছে সেখানে। এবার দেখুন, আমরা একটু আগেই বলেছিলাম না যে মধ্যযুগে আদি নিদর্শন বলা যেতে পারে শ্রীকৃষ্ণ কীর্তনকে। এই শ্রীকৃষ্ণ কীর্তনের কেবলমাত্র এখানে 12টা খণ্ড আছে এবং 13তম খণ্ড হচ্ছে প্রক্ষিপ্ত, যেটাকে রাধা বিরহ বলা হয়। সেই 12তম খণ্ড এবং 13 এক নম্বর খণ্ড যেটাকে প্রক্ষিপ্ত খণ্ড বলা হয়, এই 13টি খণ্ড মিলিয়ে তার মধ্যে একটি খণ্ড আছে বংশী খণ্ড। এই বংশী খণ্ড কিন্তু আমাদের পাঠ্য আছে। বংশী খণ্ড এটা কিন্তু আমাদের 3 নম্বর পাঠে আছে, বংশী খণ্ড আমাদেরকে পড়তে হবে। তারপরে আমাদের পড়তে হবে বৈষ্ণব পদাবলী। বৈষ্ণব পদাবলী, বৈষ্ণব পদাবলী অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি বৈষ্ণব পদাবলীর বিখ্যাত কবি হচ্ছে বিদ্যাপতি। আমরা জানি বিদ্যাপতি আছে, চণ্ডীদাস আছে, জ্ঞানদাস আছে ও গোবিন্দ দাস আছে। এই
চারজন সম্পর্কে আমাদের ডিটেলসে পড়তে হবে, এবং শুধু ডিটেলসে নয়, এখানে কিছু পদ আছে, সেই পদগুলো আমাদেরকে পড়তে হবে। চিরচন্দন উড়ে, সায় কেবা শুনাইলে শ্যামনাম, সই কেবা শুনাইল শ্যামনাম, কণ্টক গাড়ি কমল সম পদতল, রূপ লাগি আঁখি ঝুরে গুণে মন ভোর, আমার শপথি লাগে হেদারে নদিয়াবাসী, কার মুখ চাও, তাতল সৈকতে বারি বিন্দু সম, দেখিয়াইলাম তারে, সই দেখাইলাম তারে, এক অঙ্গে এত রূপ নয়নে না ধরে, মন্দির বাহিরে কঠিন কপাট। এই যে আমাদের পদগুলো রয়েছে, এই পদগুলো সম্পর্কে কিন্তু আমাদেরকে ডিটেলস জানতে হবে। তাহলে ভালো করে বুঝতে পারছেন কি কি আছে। চিরচন্দন উড়ে, সই কেবা শুনাইল শ্যামনাম, কণ্টক গাড়ি কমল সম পদতল, তারপরে রূপ লাগি আখি ঝুরে, আমার শপথি লাগে হেদরে নদিয়াবাসী, কার মুখ চাও, তাতল সৈকতে বারি বিন্দু সম, দেখাইলাম তারে সই, এবং মন্দির বাহিরে কঠিন কপাট। এই চার, এই কয়েকটা কিন্তু আমাদেরকে পড়তে হবে। এবার দেখুন আসছে আমাদের মেঘনাদ বধ। এই মেঘনাদ বধ কাব্য কার লেখা? না, মাইকেল মধুসূদন দত্তের লেখা। কাব্যটার নাম হচ্ছে মেঘনাদ বধ কাব্য। এই মেঘনাদ বধ কাব্যের 1 থেকে 4 নম্বর চ্যাপ্টার পর্যন্ত আমাদেরকে কিন্তু পড়তে হবে, অর্থাৎ 4টে খণ্ড কিন্তু আমাদেরকে পড়তে হবে। বুঝতে পেরেছেন? যেমন অভিষেক, সমাগম, উদ্যোগ এবং অশোক বন, এইগুলো কিন্তু আমাদের, আমাদের কি কি পড়তে হবে একটু দেখিনি। আমাদের পড়তে হবে হচ্ছে অভিষেক, অস্ত্রলাভ, সমাগম, অশোক বন, এগুলো কিন্তু আমাদেরকে পড়তে হবে। এবার দেখুন আসছে গীতাঞ্জলি। গীতাঞ্জলি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি কাব্য ধর্মী গ্রন্থ আর কি। এটা কাব্য ধর্মী বলা যেতে পারে। এর মধ্যে গান আছে, এগুলো গীত ধর্মীয় বটে। এটি 1910 সালে প্রকাশিত হয়েছিল। 1910 ইয়ারে, 1910 ইয়ারে প্রকাশিত হয়েছিল গীতাঞ্জলি। আচ্ছা, মেঘনাদ বধ কাব্যটা কত সালে প্রকাশিত হয়েছিল? মেঘনাদ বধ হচ্ছে 1861। মেঘনাদ বধ 1861। তো গীতাঞ্জলি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কোন পদগুলো আমাদেরকে পড়তে হবে? 1, 2, 4, 5, 106, 108, 143, 147। 1, 2, 4, 5, 106, 108, 143, 147, এই কটা পদ কিন্তু আমাদেরকে পড়তে হবে। এরপরে যেটা পড়তে হবে, খুব বড় বড় কয়েকটা উপন্যাস আমাদের পড়তে হবে, খুবই মারাত্মক উপন্যাস বলা যেতে পারে। সেটা হচ্ছে গোরা। গোরা হচ্ছে 1910। তারপরে আমাদের পড়তে হবে কৃষ্ণকান্তের উইল। কৃষ্ণকান্তের উইল হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। এবার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম আমরা সবাই জানি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে কৃষ্ণকান্তের উইল, যে উপন্যাসটি, সেই উপন্যাসটি কিন্তু আমাদেরকে পড়তে হবে। এবং আপনারা জানেন যে কৃষ্ণকান্তের উইল কত সালে প্রকাশিত হয়েছিল? কৃষ্ণকান্তের উইল হচ্ছে 1878। এখানে হচ্ছে মনস্তাত্ত্বিক একটা উপন্যাস বলা চলে কৃষ্ণকান্তের উইলকে। এবার আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে গৃহদাহ। গৃহদাহ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা, এবং এটা 1920 সালে প্রকাশিত হয়েছিল গ্রন্থাকারে। 1920। আর কৃষ্ণকান্তের উইল আমি বলেছি 1878, এবং গোরা আমি বলেছি 1910। নীল দর্পণ দীনবন্ধু মিত্রের, এটা খুবই ইম্পর্টেন্ট একটি নাটক, 1860-এ প্রকাশিত হয়েছিল, এটা পড়তে হবে। রক্তকরবী রবীন্দ্রনাথ ঠাকুরের 1926 খ্রিস্টাব্দে প্রকাশিত একটি এই নাটক রক্তকরবী। এটা হচ্ছে একটা সাংকেতিক নাটক বলা যেতে পারে রবীন্দ্রনাথ ঠাকুরের, এটা পড়তে হবে। তো এইগুলো হচ্ছে আমাদের টেক্সটুয়াল ব্যাপার। আমাদের 3টে উপন্যাস এবং 2টো নাটক এখানে পড়তে হবে। এই বাদেও আরো উপন্যাস আমাদের পড়তে হবে। তো এবারে দেখুন আমাদের বেঙ্গলি যে গ্রামার, গ্রামারের মধ্যে আমাদের পড়তে হবে সমাস। খুবই ভালো করে এটা পড়তে হবে সমাসের দিকটা। সন্ধি, গ্রামার গুলো কিন্তু খুবই ভালো করে পড়তে হবে। কারক এবং এক কথায় প্রকাশ,
এক কথায় প্রকাশ আপনাদের মুখস্থ করতে হবে, সমাস সন্ধি কারক আপনাদের বুঝতে হবে। এটা কিন্তু বুঝে বুঝে করতে হবে। তো এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। 13 নম্বর পার্টে দেখুন, ঝাড়খণ্ডের লোকসাহিত্য রয়েছে। যেহেতু আমরা যে এসএসসি দিচ্ছি, যে এসএসসি দিচ্ছি, সেই জন্য আমাদের কিন্তু ঝাড়খণ্ডের যে লোক সাহিত্য, সেই লোক সাহিত্য সম্পর্কে কিন্তু আমাদেরকে জানতে হবে। যেমন কি কি আছে এখানে দেখুন, ভাদু টুসু আছে, তাদের জনজাতি লোকগীতি পড়তে হবে, জনজাতি সম্পর্কে জানতে হবে, সেখানে কি কি জাতির মানুষ আছে। লোকগীতি বিশেষ করে টুসু, ঝুমুর, করম, জবা এবং বন্দনা, এগুলো আমাদেরকে পড়তে হবে। এবার দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট কিন্তু এখানে ইনক্লুডেড হয়েছে, সেটা হচ্ছে প্রাচ্য ও পাশ্চাত্য সাহিত্য তত্ত্ব। প্রাচ্য এবং পাশ্চাত্য সাহিত্য তত্ত্ব অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। দেখুন এর মধ্যে কি কি আছে। এর মধ্যে আছে অলংকারবাদ। এগুলো সম্পর্কে আমরা ডিটেলসে ক্লাস করাবো। আপনাদের কোনো চিন্তার বিষয় নেই যে আমরা ডিটেলসে ক্লাস পাবো কি পাবো না। অবশ্যই আমরা ডিটেলসে ক্লাস করাবো। অলংকারবাদ, বক্রোক্তিবাদ, রসবাদ, ধ্বনিবাদ, ঔচিত্যবাদ, এই যে অলংকারবাদ, এই অলংকারবাদ সম্পর্কে কিন্তু আমাদের সম্পূর্ণরূপে একটা ক্লাস হবে। এরপরে দেখুন, অ্যারিস্টটলের পোয়েটিক্স অবলম্বনে আমরা ট্রাজেডি, কমেডি, মহাকাব্য এবং ক্যাথারসিস, এইগুলো কিন্তু আমাদেরকে পড়তে হবে। ট্রাজেডি মানে বিয়োগান্তক নাটক, ট্রাজেডি, বিয়োগান্তক নাটক। কমেডি হচ্ছে মিলনাত্মক নাটক। এটা মহাকাব্য। মহাকাব্যের মধ্যে প্রাচীন মহাকাব্য এবং সাহিত্যিক মহাকাব্য পড়ে। এবং ক্যাথারসিস, এইগুলো কিন্তু আমাদেরকে পড়তে হবে। এবার দেখুন, আমাদেরকে যেটা আরো খুবই গুরুত্বপূর্ণ ভাবে পড়তে হবে, এইবার দেখুন কিছু কাব্য আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য। রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য আছে পুনশ্চ, যেটা 1925 সালে প্রকাশিত হয়। চিত্রা, যেটা 1896 সালে প্রকাশিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য আমাদেরকে পড়তে হবে। এরপরে রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু ছোট গল্প, যেমন সুভা, মণিহারা, রবিবার, ল্যাবরেটরি, এগুলো কিন্তু আমাদের পড়তে হবে। তাহলে কি কি পড়তে হবে? সুভা, মণিহারা, রবিবার, ল্যাবরেটরি, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের শর্ট স্টোরিজ বলা যেতে পারে, মানে ছোট গল্প। এই ছোট গল্প কিন্তু আমাদেরকে পড়তে হবে। বিষয়টা বোঝা গেল? এবার দেখুন, আমাদেরকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে কমলাকান্তের দপ্তর। কমলাকান্তের দপ্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রবন্ধ গ্রন্থ। আমরা জানি কার লেখা প্রবন্ধ গ্রন্থ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা প্রবন্ধ গ্রন্থ। 1875 সালে এই প্রবন্ধ গ্রন্থটি প্রকাশিত হয় বঙ্গদর্শন পত্রিকায়। বঙ্গদর্শন পত্রিকায়। তবে এই প্রবন্ধ গ্রন্থের যে 14টি প্রবন্ধ রয়েছে, সেই 14টি প্রবন্ধ কিন্তু আমাদেরকে পড়তে হবে না। আমাদেরকে পড়তে হবে বিড়াল, বড় বাজার, সরি, একা এবং পতঙ্গ। তার মানে কি কি পড়তে হবে আমাদের এখান থেকে? আমাদের এখান থেকে পড়তে হবে বিড়াল, বড় বাজার, একা আর পতঙ্গ, এই কটা পড়তে হবে। প্রাচীন সাহিত্য থেকে কি পড়তে হবে? যেটা 1907 সালে প্রকাশিত হয়েছিল, প্রাচীন সাহিত্য রবীন্দ্রনাথ ঠাকুরের। এখান থেকে আমাদের পড়তে হবে রামায়ণ, কাব্যের উপেক্ষিতা, কাব্যের উপেক্ষিতা, এটা একটুখানি ভুল দিয়েছে, কাব্যের উপেক্ষিতা, আর শকুন্তলা, শকুন্তলা, এইগুলো পড়তে হবে। আর রামায়ণ পড়তে হবে, রামায়ণ প্রাচীন সাহিত্যে আছে। তো এইগুলো কিন্তু আমাদেরকে প্রাচীন সাহিত্য থেকে পড়তে হবে। প্রবন্ধ সংগ্রহ আমাদের প্রমথ চৌধুরীর। প্রমথ চৌধুরীকে আমরা বলি বীরবল। বীরবল ছদ্মনামে তিনি অনেক কিছু রচনা করেছেন, বীরবল। সেগুলো কি কি পড়তে হবে আমাদের প্রমথ চৌধুরীর? সবুজ পত্রের মুখপত্র, বই পড়া এবং সাহিত্যের খেলা,
ওকে, এবার দেখুন, চলে আসুন আমাদের নিচের দিকে। সাহিত্য চর্চা। সাহিত্য চর্চা, এখানে আমাদের কি কি পড়তে হবে? এখানে বুদ্ধদেব বসু সাহিত্য চর্চা প্রবন্ধ গ্রন্থ থেকে আমাদের পড়তে হবে রামায়ণ, রবীন্দ্রনাথ ও উত্তর সাধ্য শিশু সাহিত্য, উত্তর সাধক শিশু সাহিত্য, রবীন্দ্রনাথ এবং উত্তর সাধে শিশু সাহিত্য, এগুলো পড়তে হবে। আরণ্যক উপন্যাস আমাদের পড়তে হবে, কবি পড়তে হবে, পদ্মা নদীর মাঝি পড়তে হবে, এবং সুবর্ণলতা পড়তে হবে। কবি, কবি উপন্যাসটি কিন্তু আমাদেরকে অবশ্যই ভালো করে পড়তে হবে। কবি কার লেখা? কবি হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা। এই কবি উপন্যাসটি তিনি কাকে উৎসর্গ করেছিলেন? কবি উপন্যাসটি উৎসর্গ করেছিলেন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরকে। ওকে, তো আমরা একটুখানি দেখে নিই যে আরণ্যক এটা একটা আঞ্চলিক উপন্যাস, পদ্মা নদীর মাঝিও একটা আঞ্চলিক উপন্যাস, আহ কবিও কিন্তু একটা আহ মানে মনস্তত্ত্ব এবং একটা প্রেমমূলক উপন্যাস বলা চলে। কি বললাম, বোঝা গেল? এবং 1900 কবি, কবি উপন্যাসটি 1942 সালে কিন্তু প্রকাশিত হয়েছিল, 1942। তো জীবন এত ছোট কেন, এই কিন্তু এই উপন্যাসের একটা বিখ্যাত উক্তি, আমরা পড়বো যখন তখন জানতে পারবো। তাহলে আরণ্যক, কবি, পদ্মা নদীর মাঝি, সুবর্ণলতা, এই চারটি উপন্যাস আমাদের কিন্তু আরো পড়তে হবে। এবার দেখুন, আমাদেরকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে আমাদের কিছু ছোট গল্প আছে। দুজনের ছোট গল্প পড়তে হবে, একটা হচ্ছে সুবোধ ঘোষের ছোট গল্প, আর একটা হচ্ছে বনফুল মানে বলাই চাঁদ মুখোপাধ্যায়ের ছোট গল্প। বনফুল মানে হচ্ছে আমাদের বলাই চাঁদ মুখোপাধ্যায়। বলাই চাঁদ মুখোপাধ্যায়ের ছোট গল্প আমাদের তিনটে পড়তে হবে, একটা বুধনি, বয়সু ধ দন্তনাসী, একটা তাজমহল, আর একটা হচ্ছে নিম গাছ। আর সুবোধ ঘোষের ছোট গল্প পড়তে হবে ফসিল এবং সুন্দরম, দুটো পড়তে হবে, একটা হচ্ছে ফসিল আর এটা হচ্ছে সুন্দরম। এইগুলো কিন্তু পড়তে হবে, এই হচ্ছে টোটাল সিলেবাস। যথেষ্ট বড় সিলেবাস, সিলেবাস কিন্তু অনেক অনেক বড়, ভালো করে বুঝতে হবে। 9, 10, 11, 12 এর যে সিলেবাস সেটা কিন্তু অনেক বড় সিলেবাস, এবং এই সিলেবাসটা কিন্তু আমাদেরকে কমপ্লিট করতে হবে, আমাদেরকে শেষ করতে হবে, এবং আমাদেরকে কিন্তু রেগুলার বেসিসে এই ক্লাসগুলো করতে হবে। তাহলে এই যে এই হচ্ছে টোটাল আমাদের সিলেবাস, এই সিলেবাস নিয়ে আমাদের আলোচনা হবে। আমরা কিন্তু কি করব, আমরা সিলেবাসের প্রত্যেকটা টপিক ধরে সার সংক্ষেপ তার সার সংক্ষেপ পড়ব, এবং ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ইনফো দেখব, এবং শুধু তাই নয়, ইম্পর্টেন্ট ইনফো দেখব এবং তার সাথে সাথে সারসংক্ষেপ জানবো, ইম্পর্টেন্ট ইনফো দেখবো, এবং এমসিকিউ প্র্যাকটিস হবে, এমসিকিউ প্র্যাকটিস। ওকে, তো এইভাবে কিন্তু আমরা চলবো। এরপর থেকে আমাদের এই সিলেবাস নিয়ে কিন্তু আলোচনা হলো, টোটাল আলোচনা আমি করে দিলাম যে কি কি আছে না আছে। তো এগুলো কিন্তু অবশ্যই মাথার মধ্যে রাখতে হবে। তো এই হচ্ছে বিষয়। তো আমাদের সিলেবাস ভিত্তিক যে ভিডিওটি ছিল সেই ভিডিওটি এখানেই শেষ হলো। ভিডিওটি ভালো করে দেখবে, সিলেবাস নিয়ে আলোচনা করা হয়েছে, এবং এর পরে আমরা টপিক অনুযায়ী ক্লাস দেবো, ক্লাসগুলো ফলো করো, সাথে থাকো। A to Z স্টাডি যে চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলের সঙ্গে থাকো, এবং অবশ্যই আমাদের সঙ্গে কোঅপারেট করো। তোমাদের যথাসাধ্য সাহায্য করবার চেষ্টা আমরা করব। ওকে, ধন্যবাদ।